শুরু হয়ে গেল নতুন ভূমি জরিপ। যদি কোনো ভূমি মালিক এই নতুন ভূমি জরিপে নিজের নামে মাঠ পর্চা বা ভূমি জরিপে খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে একটি প্রমাণ সংগ্রহে রাখতে হবে। তাছাড়া কেউ কোনো বাহানা বা ঘুষ বা অন্য কোনো উপায়ে এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না বা খতিয়ান বা মাঠ পর্চা পাবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই একটি ডকুমেন্ট কোনটি এবং সেটি কিভাবে সংগ্রহ করতে হবে, অথবা এই ভূমি জরিপে ভূমি মালিকদের করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভূমি মালিকের জন্য, আপনার জন্য বা আপনার পাশের ভূমি মালিকের জন্য। তাই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে এ পর্যন্ত বেশ কিছু ভূমি জরিপের কার্যক্রম চলমান বা যেগুলো এখন পর্যন্ত বলবৎ রয়েছে। যেমন আমাদের জমির যদি গোড়াপত্তন হিসাব করি, যে জমির মালিকানা কিভাবে সৃষ্টি হয়েছে, এটির উদাহরণ যদি ধরেন, তাহলে সেই ব্রিটিশ আমলে যে সিএস খতিয়ান তৈরি হয়েছিল বা ভূমি জরিপ হয়েছিল, সেটি হচ্ছে শুরু। ওই ভূমি জরিপটি হচ্ছে আসল এবং ওই ভূমি জরিপের মাধ্যমেই মালিকানা প্রথা সৃষ্টি হয়েছে, অর্থাৎ সেটি নির্ভুল। ওই ভূমি জরিপে যাদের নাম রয়েছে তারাই জমির মালিক, অন্য কেউ জমির মালিকানা দাবি করতে পারবে না। এরপরে পাকিস্তানরা যখন আসে বা দেশ শাসন করে, তখন সিএস খতিয়ান, এসএ খতিয়ান নামে একটি খতিয়ান বা একটি মাঠ পর্চা কার্যক্রম পরিচালিত করে। সেটিতে অনেক বিতর্ক রয়েছে, অনেক ধরনের গ্যাঞ্জাম রয়েছে, সেগুলোর নিয়ে এখন পর্যন্ত কিন্তু আদালতে মামলা হচ্ছে। এরপরে দেশ যখন স্বাধীন হলো, তখন এসে আরএস খতিয়ান নামে একটি খতিয়ান বা মাঠ পর্চা, যেটি মাঠে গিয়ে হয় নাই, কিন্তু চেয়ার টেবিলে বসে যে যেভাবে পারে নিজের নামে অন্যের জমি মালিকানা নিয়ে নিয়েছে বা অনেক অরাজকতা হয়েছে। এটি নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে মামলা হয়, যেটি একেবারে এমনভাবে বিতর্কিত যে সেটির কার্যক্রম এখন প্রায় নাই বললেই চলে, বা সেটিকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। এরপরে সারা দেশে আরেকটি ভূমি জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছে, যেটিকে বিএস ভূমি জরিপ বলে থাকি বা বাংলাদেশ জরিপ, বা যেটিকে যেভাবেই বলেন না কেন, এই ভূমি জরিপগুলো কিন্তু চলমান ছিল। এরপরে মহানগর এলাকাগুলোর জন্য, বিশেষ করে ঢাকা শহরের জন্য সিটি জরিপ বা মহানগর জরিপ, চট্টগ্রাম এলাকার জন্য আরেকটি জরিপ হয়েছিল। এই ভূমি জরিপের মাধ্যমে কিন্তু বেশ কিছু খতিয়ান তৈরি হয়েছে। এখন এসে জমির মালিকানা প্রমাণ করতে গেলে আমাদের সেই সিএস খতিয়ান, এসএ খতিয়ান, সব খতিয়ান ঘাঁটতে হয়। এই বিষয়গুলো থেকে ভূমি মালিকদেরকে রেহাই দিতে এবং ভূমি ব্যবস্থাপনাটাকে আধুনিকায়ন এবং সহজ করতে, এবং যেন একটি প্রমাণ দাঁড়ায়, জমির মালিকানা প্রমাণ করা যায়, সেটিকে বিশেষ গুরুত্ব দিয়ে একটি ভূমি জরিপ কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। সেটিকে আমরা বিডিএস ভূমি জরিপ বলছি। এই ভূমি জরিপটি হবে অন্যান্য ভূমি জরিপগুলো বা বিগত সময়ের যে ভূমি জরিপ, সেই ভূমি জরিপগুলোর সমন্বয়ে এবং বিচার বিশ্লেষণ করে যাদের প্রমাণাদি রয়েছে এবং যারা আসল মালিক কিন্তু জমির ভোগ দখলে নেই, তাদেরকেও ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আসল মালিক ছাড়া এই ভূমি জরিপে কোনোভাবেই কোনো অবৈধ মালিক, জবরদখলকারী ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না। যদি কোনোভাবে হয়ে যায়, সেটি যদি প্রতারণা বা ২ নম্বরি বা অরাজকতা বা যে কোনো ধরনের, ধরুন একটি বেআইনি কাজ হয়েছে, এটি প্রমাণ করা যায় বা এই ধরনের কোনো অভিযোগ আসে, তাহলে যারা ভূমি জরিপ কর্মচারী রয়েছে বা জরিপকারী রয়েছে তারা, এবং যারা এতে এগুলোকে সহযোগিতা করেছে বা এগুলোর সঙ্গে জড়িত, তাদের সকলেরই শাস্তির আওতার আনার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। তাই এই ভূমি জরিপ কিন্তু অত্যন্ত সতর্কতার সহিত ধীরে ধীরে নির্ভুলভাবে করার একটি প্রয়াস সরকার গ্রহণ করেছে বা পরিচালিত হচ্ছে। এখন আসেন, এই ভূমি জরিপ যদি এত সূক্ষ্মভাবে হয়, তাহলে ভূমি মালিকদের প্রতি নির্দেশনা কি? এ বিষয়ে সরকার প্রজ্ঞাপন আকারে বলছে যে একটি প্রমাণ অবশ্যই লাগবে ভূমি মালিকদের, তাছাড়া কিন্তু কোনোভাবেই কোনো ভূমি মালিক নিজের নাম ভূমি জরিপ অন্তর্ভুক্ত করতে পারবে না। সেটি হচ্ছে দলিল। অর্থাৎ দলিলের গুরুত্বটাকে আবারও সামনে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। হয়তো খতিয়ান উল্টাপাল্টা করা যায়। যেমন আপনি যদি ভূমি অফিসে যান, সেখানে কিছু ঘুষখোর রয়েছে। সেই ঘুষখোরদের কাছে আপনি যদি ঘুষের টাকা দেন বা সামনে একটু টাকা ঘুরান, এই টাকা ঘুরানের গন্ধে তাদের মাথা ঠিক থাকে না।
আসল মালিক জীবিত রয়েছে, জমির দখলে রয়েছে, কিন্তু দেখা গেল যে ঘুষের টাকা দিলেন, আপনার নামে জমির নাম জরিপ বা ভূমি খতিয়ান যেটি থাকে সেটি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন এই বিষয়গুলো কিন্তু অহরহ হচ্ছে। এগুলোর পেছনের মূল কারণ হচ্ছে শাস্তির আওতায় না আসা। এই যারা সরকারি কর্মকর্তা কর্মচারী ঘুষ নেয় বা দেয় তাদের শাস্তি হয় না, বা এর সাথে যারা জড়িত তারাও সেগুলোর সুযোগ নেয়। এজন্য কোনোভাবে এগুলো শাস্তি না হওয়ার কারণেই এই বিষয়গুলো হরহামেশাই হয় বা হচ্ছে। এখন দলিল কিন্তু আপনি ২ নম্বরই করতে পারবেন। কিন্তু সেই দলিলটির কার্যকারিতা বা দলিলটি আসল কিনা, আসল মালিক দলিলটি হস্তান্তর করে দিল কিনা এটি প্রমাণ করা সহজ। অর্থাৎ আমরা যদি দলিল তল্লাশি দেই যে একজন ব্যক্তি একটি দলিল নিয়ে এসে সামনে উপস্থাপন করলো যে এই দলিল বা জমির মালিক আমি। তা দলিলটি সত্য কিনা আসল কিনা সেটি যাচাই বাছাই করা যায়। এর জন্য দলিলের উপরে এবং পিছনে দেখবেন যে কত সালে কোন সিরিয়ালে দলিলটি রেজিস্ট্রি করা হয়েছে সেটির নাম্বার থাকে। সেই নাম্বার অনুযায়ী ভলিউম বইয়ে সার্চ দিলে দেখা যায় যে ওই ভলিউম বইয়ে যে দলিলটি বা যে তথ্যগুলো রয়েছে সেই সঙ্গে দলিলের বা হস্তান্তরকৃত বা আপনার সামনে উপস্থিত যে দলিলটি সেটি মিল রয়েছে কিনা। যদি মিল থাকে তাহলে দলিলটি আসল, আর যদি মিল না থাকে দলিলটি জাল। এই যে সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তারা বা যারা সাব রেজিস্ট্রার থাকে তারা কিন্তু এই বিষয়গুলো তদন্ত করে দেখে বুঝে সাক্ষী নিয়ে যারা জমি বিক্রেতা তাদের ছবি সহ দলিলে কিন্তু দেয়া থাকে। এইজন্য সেখানে একটু এই যে প্রতারণার আশ্রয় নেওয়ার বিষয়টি খুব কম। তবে দলিল যে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া সেইটিতে কিছু জটিলতা রয়েছে বা কিছু আর্থিক ব্যাপার জড়িত রয়েছে, যেটির কারণে অনেকেই কিছু কায়দা কানুন অবলম্বন করে, কিন্তু এই ২ নম্বরটি খুব কম হয়। যার কারণে এই দলিলটিকে একটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তারপরেও দলিল যে জালভাবে তৈরি করা যায় এবং ২ নম্বরি ভাবে রেজিস্ট্রেশন করা যায় এগুলো প্রমাণ করার সুযোগ থাকে। এজন্য দলিল অবশ্যই সংগ্রহে রাখতে হবে প্রত্যেকটি ভূমি মালিককে। এখন ধরুন দলিলের শ্রেণীবিন্যাস রয়েছে। যেমন যদি এই দলিল সম্পত্তি বিক্রয় করা হয় তাহলে সেটি হবে সাবকবলা দলিল বা হস্তান্তর দলিল। আবার যদি কেউ কাউকে উইল করে সেই উইলের যে দলিল হয় সেটি ওসিয়তনামা, বা এমনও আছে যে দলিল কাউকে সম্পত্তি হেবা করে দেওয়া হয়েছে, দান করে দেওয়া হয়েছে। তাহলে হেবা দলিল। যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্পত্তি হস্তান্তর করা হয় সেটিকে আমরা ওয়াকফ দলিল বলি। এবং আরেকটি সর্বাধিক মুদ্রিত যে দলিল সেটি হচ্ছে বন্টন দলিল। এখন ওয়ারিশরা যদি মনে করে যে আমার পূর্বপুরুষের নামে সম্পত্তি, সেই ক্ষমতা দেখিয়ে ওয়ারিশান সনদ দিয়ে আমি দলিল বা এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করব, তাহলে সেটি সম্ভব না। যদি একাধিক বা একত্রে একসঙ্গে অনেক ওয়ারিশ বা অংশীদার থাকে তাহলে সকল ওয়ারিশ বা অংশীদারদের মধ্যে আগে বন্টন বা বাটোয়ারা করতে হবে। সেই বাটোয়ারাটি নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তারা এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে। আদারওয়াইজ আর কোনো অপশন কাউকে দেওয়া হয় নাই। খতিয়ান অবশ্যই গুরুত্বপূর্ণ, খতিয়ান অবশ্যই লাগবে, তবে সেটি হয়তো কোনো একটি বিশেষ পর্যায়ে গিয়ে। কিন্তু জমির মালিক যে আপনি, আপনি জমির ভোগ দখল করছেন, তাহলে আপনার কিন্তু অবশ্যই দলিল লাগবে। এখন এখানে দলিলের অথেন্টিসিটি আছে। সেটি হলো দলিলটি আপনার আসল মালিকের কাছ থেকে হস্তান্তরযোগ্য নিতে হবে। এখন কিভাবে? ধরুন সিএস খতিয়ান থেকে এসএ খতিয়ানে এসে একজন ব্যক্তির নাম পরিবর্তন হয়েছে। যে সিএস খতিয়ানে যে ব্যক্তি, সেই ব্যক্তির ওয়ারিশও না, কোনোভাবে কোনো আত্মীয়ও না। এখন আরেক এসএ বা এই পাকিস্তান আমলে যে খতিয়ান হয়েছে সেটিতে এসে নাম পরিবর্তন হয়েছে। এই যে নাম পরিবর্তন হলো কিভাবে হলো? যে এসে খতিয়ানভুক্ত ব্যক্তি বা তার ওয়ারিশরা কি সম্পত্তিটি বিক্রয় করেছে? যদি বিক্রয় করে বিক্রয় সূত্রে দলিল থাকতে হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। অথবা যদি কোনোভাবে ওই শেষ খতিয়ানের ভুক্ত ব্যক্তির নামের পরে এসে খতিয়ানে আরেকজন ব্যক্তির নাম এসেছে, তাহলে সেটি কি ওয়ারিশান সূত্রে? তাহলে ওয়ারিশান সনদ লাগবে। যদি হাবা হয় হাবা দলিল লাগবে, ওয়াকফ হলে ওয়াকফ দলিল লাগবে। এই দলিলগুলো অবশ্যই লাগবে। অর্থাৎ দলিল ছাড়া কোনোভাবেই খতিয়ান দিয়ে নাম অন্তর্ভুক্ত করার সুযোগ কোনোভাবেই এই ভূমি জরিপে দেওয়া হচ্ছে না। সুপ্রিয় ভিউয়ার্স, এইরকম এখন এসে যে পর্যন্ত এই সম্পত্তিগুলো হস্তান্তরিত হয়েছে, অবশ্যই ওই সিএস খতিয়ানভুক্ত ব্যক্তির পর এসে এখন পর্যন্ত যে মালিক, আসল মালিক থেকে আসল মালিক, তারপরে আসল মালিক, এইভাবে হস্তান্তরযোগ্য মালিকানা পূর্ণাঙ্গ রূপে বৈধ প্রক্রিয়ায় এসেছে কিনা এখন পর্যন্ত যারা ভোগদখল করছে তাদের পর্যন্ত এই বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। অবশ্যই এই বিষয়টি বাস্তবায়ন না হলে কিন্তু মালিকানাটি সঠিকভাবে ১০০% কনফার্ম করা সম্ভব নয়। এখন অনেকেই রয়েছে যে জমি অন্যের ভোগ দখল করে এবং এই ভোগ দখল করে তিনি চতুরতার আশ্রয় নিয়ে তার কি বলে সন্তানের নামে, ভাইয়ের নামে, জামাইয়ের নামে সম্পত্তিগুলো হস্তান্তর করে দেয়, বিক্রয় করে দেয়, দলিলগুলো দেখায় এবং এর কারণেই দলিল কিন্তু জাল হয়।
এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে এই ধরনের কোনো সুযোগ নেওয়ার কোনো অবকাশ নেই। যদি কোনোভাবে কোনো ব্যক্তি যদি সুযোগ নিতে চায় এবং আসল মালিক যিনি তিনি যদি বিষয়টা অবগত থাকেন, তাহলে তিনি কিন্তু এই ভূমি জরিপের কর্মকর্তাদের কাছে অভিযোগ জানালে ওই জমির ভূমি জরিপ কিন্তু হবে না। আদালতে যেতে হবে, আদালতে গিয়ে সমাধান করে আসতে হবে। আদারওয়াইজ এই ভূমি জরিপে কোনোভাবেই ওই জমিতে কেউ নাম অন্তর্ভুক্ত করতে পারবে না। আর যদি একবার না করতে পারেন, এই ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করতে গেলে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে। সেটি আসল মালিক হোক কিংবা জবরদখলকারী হোক। তাই এই নিউজটি শোনার পরে এখন পর্যন্ত যারা এই সংক্রান্ত সমস্যায় রয়েছেন, দ্রুত আপনাদের জমির যে দলিলাদি বা কাগজপত্র রয়েছে সেগুলো সংশোধন করার ব্যবস্থা গ্রহণ করুন এবং এই যে দলিলটি সেটি সংগ্রহে রাখার ব্যবস্থা করুন। কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, আশা করি আপনারা কম বেশি সকলেই জানেন। তাছাড়া আমিও কিন্তু এই ভিডিওটিতে সে বিষয়টি বলে দিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, দলিল ছাড়া কিন্তু কোনোভাবেই এই ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই। তাই সে বিষয়টি মাথায় রাখবেন। আশা করি আপনাদের ভিডিও বিষয়বস্তু একটু হলে বোঝার কথা। বিষয়টি একটু জটিল, বোঝাইতে গেলে অনেক কিছু বলতে হয়, অনেক কিছু আ পরিচালনা বা পর্যবেক্ষণ করতে হয়, অনেক কিছু বিশ্লেষণ করতে হয়। ভিডিওটি বড় হয়েছে। আরো এই বিষয় নিয়ে কথা বলার ছিল, এই ভিডিওটিতে বলা সম্ভব না। আপনাদের আগ্রহ থাকলে সে বিষয়গুলো কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপনাদের জানানোর বা আপনাদের বোঝানোর চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।